আসসালামু আলাইকুম, আমি ফারিহা আঞ্জুম স্বর্ণা। সবাইকে স্বাগত জানাচ্ছি ভিসা প্রফেসরের আজকের সংবাদে। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। বাংলাদেশ থেকে আরও জনশক্তি নিতে আগ্রহী ইতালি। চাকরির কথা বলে রাশিয়ায় নিয়ে পাঠানো হলো যুদ্ধে, খোঁজ নেই টাঙ্গাইলের নাজিরের। যে কোনো শর্তে মালয়েশিয়ার শ্রমবাজার খোলার দাবি। 21 দেশে ভ্রমণ থেকে বিরত থাকার পরামর্শ যুক্তরাষ্ট্রের। এবং দক্ষিণ আফ্রিকায় গুলিতে প্রাণ গেল বাংলাদেশের। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবারে থাকছে বিস্তারিত। বাংলাদেশ থেকে আরও জনশক্তি নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে ইতালি। বাংলাদেশ সফররত দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ান্তোদোসি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে এই আগ্রহের কথা জানান। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। সোমবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন মাত্তেও পিয়ান্তোদোসি। প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে। বৈঠকে বাংলাদেশিদের নিরাপদ ও বৈধ অভিবাসন, মানব পাচার মোকাবিলা এবং বাণিজ্য ও বিনিয়োগ সহ পারস্পরিক স্বার্থের বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়। মাত্তেও বলেন, সেপ্টেম্বরের আগে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি বাংলাদেশ সফর করবেন বলে আশা করা হচ্ছে, কারণ রোম ঢাকার সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা নবায়ন এবং পুনরায় চালু করতে আগ্রহী। ইতালিতে আমাদের একটি দুর্দান্ত বাংলাদেশি সম্প্রদায় রয়েছে। আমরা বাংলাদেশি সম্প্রদায়ের প্রতি সত্যিই সন্তুষ্ট, কারণ তারা তরুণ ও পরিশ্রমী এবং ইতালীয় সমাজে তারা নিখুঁতভাবে একীভূত হয়েছে। ইতালিতে আমাদের তাদের আরও প্রয়োজন। প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস বলেন, অবৈধ অভিবাসন এবং মানব পাচার বন্ধে বাংলাদেশ ইতালির সঙ্গে কাজ করতে আগ্রহী। ইতালিতে বসবাসকারী বাংলাদেশিরা স্বাগতিক দেশের প্রতি অত্যন্ত কৃতজ্ঞ এবং ইতালিতে তাদের সঙ্গে যেভাবে আচরণ করা হয় তার জন্য কৃতজ্ঞ। তিনি বলেন, আন্তর্জাতিকভাবে কিছু লোক আছে যারা অবৈধ উপায়ে তাদের ইতালিতে যেতে প্রলুব্ধ করার চেষ্টা করে। এরাই সমস্যা তৈরি করে। অভিবাসীরা মানব পাচারের শিকার, সুবিধাভোগী নয়। প্রধান উপদেষ্টা গত বছরের সেপ্টেম্বরে নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের ফাঁকে ইতালির প্রধানমন্ত্রীর সঙ্গে তার সাক্ষাতের কথা স্মরণ করেন এবং বলেন, এই সমস্যা মোকাবেলায় দুই দেশ একসঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে। টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার নাজির উদ্দিনকে চাকরির কথা বলে রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো হয়। এখন তার খোঁজ পাচ্ছে না পরিবার। উদ্বেগে দিন কাটাচ্ছেন তার বাবা, স্ত্রী ও সন্তান। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। নাজির উদ্দিনকে প্যাকেজিং কোম্পানিতে চাকরির কথা বলে নেওয়া হয় রাশিয়ায়, কিন্তু সেখানে যাওয়ার পর পাঠানো হয় সামরিক প্রশিক্ষণে। 14 দিন প্রশিক্ষণ দেওয়ার পর পাঠানো হয় রণাঙ্গনে। ইউক্রেনের বিরুদ্ধে সম্মুখ যুদ্ধে যাওয়ার পর থেকে বাড়ির সঙ্গে কোনো যোগাযোগ নেই নাজিরের। চিন্তায় অস্থির তার বাবা, নাওয়া খাওয়া বন্ধ করে দিয়েছেন স্ত্রী। শিশু সন্তান আছে বাবার অপেক্ষায়। 37 বছর বয়সী নাজির উদ্দিনের বাড়ি টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার কুরমুশি গ্রামে। অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক ফয়েজ উদ্দিনের একমাত্র সন্তান তিনি। পরিবারের সদস্যরা বলেন, 2017 সালে নাজির ইরাকে গিয়েছিলেন। 3 বছর সেখানে চাকরি করে দেশে ফিরে আসেন। নিজ এলাকায় ব্যবসা বাণিজ্য করার উদ্যোগ নেন, কিন্তু সফল হননি। তাই আবার বিদেশে যাওয়ার সিদ্ধান্ত নেন। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, 12,20,000 টাকায় গত 15 ডিসেম্বর রাশিয়ার উদ্দেশ্যে রওনা হন নাজির উদ্দিন। দুবাই হয়ে রাশিয়ায় পৌঁছান তিনি। তারপর তাকে একটি ক্যাম্পে কয়েকদিন রাখা হয়। কিছুদিন পর সেখান থেকে বিমানে আরেক জায়গায় নেওয়া হয়। ওই জায়গায় 14 দিনের সামরিক প্রশিক্ষণ দিয়ে আরো কয়েকজনের সঙ্গে ইউক্রেন সীমান্তে নেওয়া হয়। 16 এপ্রিল সকালে নাজির টেলিফোনে কান্নাকাটি করে বাবা ও স্ত্রীকে জানান তাদের ইউক্রেনের সম্মুখ যুদ্ধে নিয়ে যাওয়া হচ্ছে। সেদিনের পর থেকে বাড়ির সঙ্গে কোনো যোগাযোগ নেই নাজিরের। চিন্তায় অস্থির নাজিরের স্ত্রী কুসুম বলেন, পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি নাজির। রাশিয়ায় যাওয়ার পর যখন যুদ্ধের প্রশিক্ষণে পাঠানোর কথা জানতে পারেন, তখন থেকে নাজির প্রতিদিন টেলিফোন করে কান্নাকাটি করতেন। 16 এপ্রিলের পর থেকে তার সঙ্গে কোনো যোগাযোগ নেই। তিনি বেঁচে আছেন নাকি মারা গেছেন এ বিষয়ে কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। দেশ ও শ্রমিকের স্বার্থে দ্রুত মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার দাবি জানিয়েছেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ রিক্রুটিং এজেন্সিসের সাধারণ সদস্যরা। সোমবার রাজধানীর প্রবাসী কল্যাণ ভবনের সামনে বাইরা সাধারণ সদস্যদের ব্যানারে আয়োজিত এক মানববন্ধন ও স্মারকলিপি প্রদান অনুষ্ঠান থেকে এ দাবি জানানো হয়। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে।
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ রিক্রুটিং এজেন্সিসের সাধারণ সদস্যরা সভায় বলেন, সৌদি আরবের পরই মালয়েশিয়া আমাদের দ্বিতীয় বৃহত্তম শ্রমবাজার। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের ম্যাজিকে যখন শ্রমবাজার খোলা হচ্ছে, যৌথ ওয়ার্কিং গ্রুপের সভা ডাকা হয়েছে, ঠিক এই সময় একটি পক্ষ আমাদের প্রতিপক্ষ দেশের এজেন্ডা বাস্তবায়নের কাজ করছে। তারা শ্রমবাজারকে ধ্বংস করতে অপতৎপরতা শুরু করেছে। বক্তারা আরও বলেন, সরকারের কাছে আমাদের আবেদন সেখানে স্বল্প খরচ ও সহজ শর্তে যাতে বাংলাদেশি শ্রমিকরা যেতে পারেন। আমরা ব্যবসায়ীরা দেশের স্বার্থে, দেশের মানুষের স্বার্থে ঐক্যবদ্ধ আছি। আমরা চাই মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়া হোক। কোনো রিক্রুটিং লাইসেন্সের মাধ্যমে কত শ্রমিক গেল সেটা আমাদের বিষয় নয়। আমাদের স্বার্থ হলো দেশের শ্রমিক সেখানে যাক, তারা ভালো থাকুক, দেশ উপকৃত হোক ও দেশের রেমিটেন্স প্রবাহ বৃদ্ধি পাক। সভায় বক্তারা আরও বলেন, অন্য 13টি সোর্স কান্ট্রি মালয়েশিয়া সরকারের শর্ত মেনে নিয়ে তাদের শ্রমবাজার চালু রাখলেও বাংলাদেশে এক্ষেত্রে পিছিয়ে আছে। ফলে 12 লাখ বাংলাদেশি কর্মীর যে চাহিদা মালয়েশিয়ায় রয়েছে, সেই বাজার বাংলাদেশের হাতছাড়া হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এতে বাংলাদেশ হারাতে পারে প্রায় $5 বিলিয়ন রেমিটেন্স। মানববন্ধনে ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড সহ কয়েক হাজার ব্যবসায়ী অংশ নেন। গ্রীষ্ম প্রায় শুরু হতে চলেছে, আর এর সঙ্গে আসছে সুপরিকল্পিত পারিবারিক ভ্রমণের মৌসুম, যেখানে অনেকেই বিশ্বের নানা প্রান্তে ঘুরতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। তবে যারা এখন তাদের ভ্রমণ পরিকল্পনা সাজাচ্ছেন, তাদের কিছু আন্তর্জাতিক গন্তব্যের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের জারি করা বিভিন্ন সতর্কবার্তাও বিবেচনায় নেওয়া উচিত। বিস্তারিত দেখুন টেক্সট রিপোর্টে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর উত্তর কোরিয়া ও বুর্কিনা ফাসো সফরের বিরুদ্ধে সতর্কতা জারি করেছে। এ ঘোষণার ফলে এখন মোট 21টি দেশ রয়েছে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ সতর্কতার স্তর 4 আওতায়। বিশেষভাবে উত্তর কোরিয়ায় ভ্রমণ নিয়ে সতর্ক করে বলা হয়েছে, গ্রেফতার, দীর্ঘমেয়াদী আটকের ঝুঁকি ও অন্যায়ভাবে আটক হওয়ার শঙ্কা এখনও গুরুতরভাবে বিদ্যমান। যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তর কোরিয়ার কূটনৈতিক সম্পর্ক না থাকায় জরুরি অবস্থায় মার্কিন নাগরিকদের সরাসরি সহায়তা দেওয়ার সুযোগ নেই বলেও জানিয়েছে পররাষ্ট্র দফতর। একইভাবে পশ্চিম আফ্রিকার দেশ বুর্কিনা ফাসো নিয়েও সতর্কবার্তা দেওয়া হয়েছে, যার কারণ হিসেবে বলা হয়েছে সন্ত্রাসবাদ, অপরাধ ও অপহরণ। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর জানায়, সন্ত্রাসীরা সামান্য বা কোনো পূর্ব সতর্কতা ছাড়াই যে কোনো স্থানে হামলা চালাতে পারে এবং তারা সাধারণ ব্যবসায়িক পণ্য বা মুক্তিপণের জন্য অপহরণের মতো কৌশল ব্যবহার করতে পারে। যুক্তরাষ্ট্রে আরও বেশ কিছু দেশের ক্ষেত্রেও অনুরূপ ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে, যার মধ্যে রয়েছে ইয়েমেন, ইরান, সিরিয়া, আফগানিস্তান, ইরাক, ইউক্রেন, হাইতি, ভেনেজুয়েলা, সোমালিয়া, রাশিয়া ও কঙ্গোর গণতান্ত্রিক প্রজাতন্ত্র। যুক্তরাষ্ট্রের ভ্রমণ সতর্কতার 4টি স্তর রয়েছে। স্বাভাবিক সতর্কতা অবলম্বন করুন, অতিরিক্ত সতর্কতা অবলম্বন করুন, ভ্রমণ পুনর্বিবেচনা করুন এবং ভ্রমণ করবেন না। দক্ষিণ আফ্রিকায় গুলিতে প্রাণ গেল বাংলাদেশি অভিবাসীর। দক্ষিণ আফ্রিকায় টাকা বহনকারী গাড়ি ডাকাতিকালে গোলাগুলির মাঝখানে পড়ে এক প্রবীণ প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। বিস্তারিত দেখুন টেক্সট রিপোর্টে। দক্ষিণ আফ্রিকার নর্থ ওয়েস্ট প্রভিন্সের লেকটেনবার্গে সিকিউরিটি ও ডাকাত দলের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে রবিউল ইসলাম রনি নামে এক বাংলাদেশি গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার সন্ধ্যা 6:30টার দিকে লেকটেনবার্গে ক্যাশ ইন ট্রানজিট গাড়ি ডাকাতির সময় এই ঘটনা ঘটে। নিহত রবিউল ঝিনাইদহ জেলার বাসিন্দা। নর্থ ওয়েস্ট প্রভিন্সে থাকা অ্যাডভোকেট আশিকুর রহমান জানান, রবিউল দোকান বন্ধ করে নিজ গাড়ি চালিয়ে বাসার উদ্দেশ্যে রওনা হয়। পথিমধ্যে সিকিউরিটি ও ডাকাতদের সঙ্গে গোলাগুলির মাঝখানে পড়ে যান তিনি। এ সময় গুলিবিদ্ধ হন রবিউল। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। পরে পুলিশ এসে রবিউলের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়। আজকের মতো এখানেই শেষ করছি ভিসা প্রফেসরের সংবাদ। নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। আজকের মতো বিদায় জানাচ্ছি। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।